প্রিয় বন্ধুরা, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে পরীক্ষাও স্টার্ট হতে চলেছে থার্ড সেমিস্টারে। তো থার্ড সেমিস্টারে এমসিকিউ বেসিসে প্রশ্ন আসবে এবং তোমরা যারা আর্টস বিভাগ থেকে পড়াশোনা করছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা তোমরা রেখেছো। তো ইতিমধ্যে আমি ভিডিও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক ভিডিও নিয়ে আলোচনা করা শুরু করেছি। আজকে আমাদের 4th ইউনিট নিয়ে আলোচনা। তো চ্যাপ্টারের নাম রয়েছে জাতি গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। এতে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে, তো প্রথম প্রশ্ন দেখো, ভারত স্বাধীনতা অর্জন করে 1947 সালে 15ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, টুমোরো উই শ্যাল বি ফ্রি ফ্রম দ্য slavery of the British domination, but at midnight India will be partition. Tomorrow will thus be a day of rejoicing as well as mourning. কথাটি বলেছিলেন গান্ধীজি। গণপরিষদ কি? গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য গঠিত একটি সংস্থা। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9ই ডিসেম্বর। তার পরবর্তী প্রশ্ন দেখো, গণপরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 389 জন। ভারতীয় সংবিধান রচিত হয় 1989 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধান কার্যকারী হয় 1950 সালের 26শে জানুয়ারি থেকে। গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর। সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটিকে অন্তর্ভুক্ত করা হয় 1946 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন 1976 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তারপর দেখো, ট্রায়েস্ট অফ ডেস্টিনি শীর্ষক বক্তৃতা দেন জওহরলাল নেহরু। ভারতের স্বাধীনতা পূর্বে মূল সমস্যাটি ছিল দেশভাগের সমস্যা। তার পরবর্তী প্রশ্ন, ভারত স্বাধীনতার পর ভারতের জন্য বেছে নেওয়া হয় গণতান্ত্রিক শাসন। স্বাধীন ভারতের সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণ। তার পরবর্তী প্রশ্ন, হোয়াট এভার দ্য প্রভোকেশন ফ্রম পাকিস্তান অ্যান্ড হোয়াট এভার দ্য indignities and horror finished on non-Muslim, there we have got to deal with his minority Muslim in a civilized manner. কথাটি বলেছিলেন কে? জওহরলাল নেহরু। দ্বিতীয় জাতি তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন জিন্নাহ। বঙ্গভঙ্গের উদ্যোগ নিয়েছিলেন লর্ড কার্জন। তার পরবর্তী প্রশ্ন, সীমান্ত গান্ধী বলা হতো কাকে? খান আব্দুল গফফার খানকে। তার পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা লাভের সময় কোন দুটি রাজ্যকে প্রধানত ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়? এটা হবে পাঞ্জাব আর বাংলাকে। পরবর্তী প্রশ্ন দেখো, 1951 সালে ভারতে মুসলিম জনগণের পরিমাণ ছিল 12%। অখণ্ড ভারতকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিলেন মুসলিম লীগ। গান্ধীজিকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। ভারত স্বাধীন হওয়ার ঠিক আগে ভারতে কতগুলি রাজ্য ছিল? 565টি। আমি আশা করি ভারতীয় রাজ্যগুলি বুঝবে যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এবং সহযোগিতার ভিত্তিতে কাজ না করি, তাহলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা এভাবেই আমাদের গ্রাস করবে, যে আমরা সময়ের সকলের সমূহ ধ্বংসের দিকে এগিয়ে যাব। কথাটি বলেছিলেন প্যাটেল। তারপর দেখো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেন্স বলতে বোঝায় ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র গঠনের জন্য অঙ্গীকার বা চুক্তিবদ্ধ। তার পরবর্তী প্রশ্ন, যে সমস্ত রাজ্য ভারতে যোগ দিতে এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেন্সে স্বাক্ষর করতে অনিচ্ছুক ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হায়দ্রাবাদ। তারপর দেখো, যেসব রাজ্য ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র গঠনে আগ্রহী ছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাদ্রাজ। হায়দ্রাবাদের শাসককে কী বলা হয়? নিজাম। হায়দ্রাবাদের ভারত ভুক্তি ঘটে সেপ্টেম্বর 1948 সালে। হায়দ্রাবাদের আধা সামরিক বাহিনীর নাম ছিল রাজাকার। তেলেঙ্গানা আন্দোলন অনুষ্ঠিত হয় হায়দ্রাবাদে। তেলেঙ্গানা আন্দোলনের মূল শক্তি ছিল সেখানকার গরিব কৃষকগণ। পরবর্তী প্রশ্ন দেখো, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ভারত রাষ্ট্রে যোগ দিয়েছিল মণিপুর। মণিপুরে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1948 সালের জুনে।
ভারতের কোন রাজ্যটি ভারতের যোগ দেওয়ার শর্ত হিসাবে অভ্যন্তরীণ স্বায়ত্তশাসনের অধিকার দাবি করে? মণিপুর। ভারতে কোন রাজ্যটির বিশেষ সাংবিধানিক স্বীকৃতি ছিল? জম্মু এবং কাশ্মীর। ভারত কোন রাজ্যটির স্বতন্ত্র সংবিধান ছিল? জম্মু কাশ্মীরের। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের পৃথক সাংবিধানিক মর্যাদা ছিল? 370 নম্বর ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান ভারতের স্বাধীনতার প্রাক্কালে কাশ্মীরের প্রধান শাসক ছিলেন মহারাজ হরি সিং। জম্মু ও কাশ্মীর রাজ্যটি অন্যান্য রাজ্যের মতো পূর্ণ রাজ্যের মর্যাদা পায় 1956 সালে। ভারতের কোন রাজ্যের সংবিধানের 249 নম্বর ধারাটি প্রযোজ্য ছিল? এটা হচ্ছে জম্মু কাশ্মীর। ভারতের কোন রাজ্যের ক্ষেত্রে এখনও বিশেষ সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? মিজোরাম। রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়? 1953 সালে। রাজ্য পুনর্গঠন আইন কত সালে পরিণত হয়? 1960 সালে। পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে আমরণ অনশন করে 1952 সালের 15 ডিসেম্বর মৃত্যু মুখে পতিত হন কে? পট্টি শ্রীরামুলু। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন বলে প্রাথমিকভাবে কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে ওঠে? 14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। বর্তমানে কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 28টি রাজ্য আছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 1952 সালে ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে অনতিবিলম্বে পুনর্গঠন করা হোক, এই মর্মে প্রথম লোকসভায় একটি প্রস্তাব আনলেন কে? তুষার চ্যাটার্জি। আসলে লাস্ট প্রশ্ন দেখো, ভাষার ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত হলে ভারত কতগুলি বিচ্ছিন্ন দ্বীপের সমষ্টি হয় এবং ভারতের শক্তি বৃদ্ধির পরিবর্তে এই যে শক্তি সেটা হচ্ছে হ্রাস পাবে, কথাটি বলেছিলেন জিবি পান্ট। তো এই হলো 50টা প্রশ্ন। এগুলো এই অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা পড়ো। আর এরকম যদি নতুন ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।